শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আজিজুল ইসলাম মামুন, প্রভাষক বাংলা বিভাগ, সরকারি কালাচাঁদপুর স্কুল অ্যান্ড কলেজ। সবাইকে সাহিত্য পাঠের টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। একাদশ, দ্বাদশ ও আলিম শ্রেণীর সাহিত্য পাঠ থেকে আজ আলোচনা করব ছবি কবিতা নিয়ে। ছবি কবিতাটি লিখেছেন আবু হেনা মুস্তফা কামাল। আবু হেনা মুস্তফা কামাল সমসাময়িক সাহিত্যের একজন রোমান্টিক কবি। তার জন্ম 1936 সালের 12 মার্চ। জন্মগ্রহণ করেছিলেন তৎকালীন পাবনা জেলার সিরাজগঞ্জের উল্লাপাড়ার গোবিন্দা গ্রামে। সিরাজগঞ্জ বর্তমানে আলাদা একটি জেলা। তার পিতা এম শাহজাহান আলী, মাতা খালিকুন্নেসা। তার শিক্ষা জীবন শুরু হয়েছিল পাবনা জেলা স্কুলে এবং সেখান থেকে তিনি 1952 সালে ম্যাট্রিকুলেশন পাশ করেন। ঢাকা কলেজ থেকে 1954 সালে আইএ পাশ করেন। আইএ পাশ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলায় বিএ সম্মান বা অনার্সে ভর্তি হয়ে সেখান থেকে সম্মান ডিগ্রি লাভ করেন 1958 সালে এবং বাংলায় এমএ ডিগ্রি লাভ করেন 1959 সালে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছিলেন অনার্স এবং মাস্টার্সে। তিনি 1969 খ্রিস্টাব্দে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। পাবনা এডওয়ার্ড কলেজে অধ্যাপনা দিয়ে তার কর্মজীবন শুরু। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকা অবস্থাতেই তিনি বাংলা একাডেমি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। তিনি আলাউল সাহিত্য পুরস্কার পেয়েছেন এবং 21 পদক পেয়েছেন। 1989 সালের 23 সেপ্টেম্বর কবি মৃত্যুবরণ করেন। আবু হেনা মুস্তফা কামালের কাব্যগ্রন্থ আপন যৌবন বৈরী, যেহেতু জন্মান্ধ আক্রান্ত গজল, প্রবন্ধ গ্রন্থ শিল্পীর রূপান্তর, কথা ও কবিতা। তার গীতি সংকলন আমি সাগরের নীল। তার বিখ্যাত গান, তিনি বিখ্যাত গীতিকার ছিলেন এবং তার সমসাময়িক গীতিকারদের মধ্যে সবচাইতে জনপ্রিয় গীতিকার ছিলেন আবু হেনা মুস্তফা কামাল। তিনি ভালো বক্তা ছিলেন এবং মন্ত্রমুগ্ধ সম্মোহনী বক্তৃতা দিতে পারতেন। মন্ত্রমুগ্ধের মতো তার বক্তৃতা শুনতে হতো এবং তিনি ভালো আবৃত্তি শিল্পীও ছিলেন। তার লেখা বিখ্যাত গান তুমি যে আমার কবিতা, আমারও বাঁশির রাগিনী, কিংবা অনেক বৃষ্টি ঝরে তুমি এলে যেন এক মুঠো রোদ্দুর আমার দু চোখ ওবরে। নদীর মাঝি বলে অপমানে তুমি জলে উঠেছিলে সেদিন বর্ণমালা। শুরুতেই আমাদের পাঠ্য তালিকার ছবি কবিতার আবৃত্তি করেছেন শারমিন ইসলাম লিসা। আপনাদের সবার জন্যে এই উদার আমন্ত্রণ। ছবির মতো এই দেশে একবার বেরিয়ে যান। অবশ্য উল্লেখযোগ্য তেমন কোনো মনোহারী স্পট আমাদের নেই, কিন্তু তাতে কিছু আসে যায় না। আপনার স্ফীত সঞ্চয় থেকে উপচে পড়া ডলার, মার্ক কিংবা স্টার্লিনের বিনিময়ে যা পাবেন, ডালাস অথবা মেমফিস অথবা ক্যালিফোর্নিয়া তার তুলনায় শিশুতোষ। আসুন, ছবির মতো এই দেশে বেরিয়ে যান। রঙের এমন ব্যবহার, বিষয়ের এমন তীব্রতা আপনি কোনো শিল্পীর কাজে পাবেন না। বস্তুত শিল্প মানেই নকল, নয় কি? অথচ দেখুন, এই বিশাল ছবির জন্য ব্যবহৃত সব উপকরণ অকৃত্রিম। আপনাকে আরো খুলে বলি, এটা অর্থাৎ আমাদের এই দেশ এবং আমি যার পর্যটন দপ্তরের অন্যতম প্রধান, আপনাদের খুলেই বলি, সম্পূর্ণ নতুন একটি ছবির মতো করে সম্প্রতি সাজানো হয়েছে। খাঁটি আর্য বংশ সম্ভূত শিল্পীর কঠোর তত্ত্বাবধানে
30 লক্ষ কারিগর দীর্ঘ 9টি মাস দিন রাত পরিশ্রম করে বানিয়েছেন এই ছবি। এখনো অনেক জায়গায় রং কাঁচা, কিন্তু কি আশ্চর্য গাঢ় দেখেছেন? ভ্যান গগ, যিনি আকাশ থেকে নীল আর শস্য থেকে সোনালি তুলে এনে ব্যবহার করতেন, কখনো শপথ করে বলতে পারি এমন গাঢ়তা দেখেননি। আর দেখুন, এই যে নরমুণ্ডের ক্রমাগত ব্যবহার, ওর ভেতরেও একটা গভীর সাজেশন আছে। আসলে ওটাই এই ছবির, অর্থাৎ এই ছবির মতো দেশের থিম। আমরা আদর্শ পাঠ শুনলাম। কবিতাটির নাম ছবি। ছবি কবিতাটি আবু হেনা মোস্তফা কামালের প্রথম কাব্যগ্রন্থ আমার যৌবন বৈরী থেকে সংকলিত হয়েছে। ছবি কবিতায় রোমান্টিক কবি নতুন স্বাধীনতাপ্রাপ্ত বাংলাদেশকে মহান শিল্পীর তুলিতে আঁকা একটি কালজয়ী ছবি হিসেবে কল্পনা করেছেন। এটা শুধু কালজয়ী ছবি নয়, তিনি তার বর্ণনার মাধ্যমে সহজ এবং সাবলীল ভাষায়, অথচ তার ভাব কত সুগভীর, সহজ সাবলীল ভাষায় তিনি যেন আমাদের মুক্তিযুদ্ধের, আমাদের স্বাধীনতা সংগ্রামের সেই দৃশ্যপটটাই সামনে টেনে নিয়ে এসেছেন। শুধু তাই নয়, তার সঙ্গে যুক্ত হয়েছে এই বাংলার নান্দনিক সৌন্দর্য, প্রাকৃতিক লীলার যে আকর্ষণ, সেটা তিনি এখানে তুলে ধরার চেষ্টা করেছেন। সুন্দর এই দেশটাকে, সবুজ এই দেশটাকে, যে দেশ রক্তে লাল হয়েছে, সেই দেশটাকেই তিনি একটি ছবি হিসেবে কল্পনা করে বিবৃত করার চেষ্টা করেছেন। কবির যে চিন্তা, কবির যে ধারণা, সেই ধারণা অনুযায়ী কবিতাটির নামকরণ শুধু সার্থক বা যথার্থই বললেই শেষ হবে না, অনিন্দ সুন্দর হয়েছে। আমরা পাঠ বিশ্লেষণে যাই। আপনাদের সবার জন্য এই উদার আমন্ত্রণ, ছবির মতো এই দেশে একবার বেরিয়ে যান। কবি কি করছেন? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছেন। কোথায়? তার ছবির মতো এই দেশে কি করার জন্য? এসে বেরিয়ে যাওয়ার জন্য, বেড়ানোর জন্য, কিংবা ভ্রমণ পিয়াসীদেরকে আকর্ষণ করে আকর্ষণ জাগানোর জন্য তিনি বলেছেন যে আপনারা একটু এই দেশটা এসে দেখে যান। কেন দেখবে এই দেশ? কবি বলছেন, অবশ্য উল্লেখযোগ্য তেমন কোনো মনোহারী স্পট আমাদের নেই, কিন্তু তাতে কিছু আসে যায় না। আপনার স্ফীত সঞ্চয় থেকে উপচে পড়া ডলার, মার্ক কিংবা স্টার্লিং এর বিনিময়ে যা পাবেন, ডাল্লাস অথবা মেমফিস অথবা ক্যালিফোর্নিয়া তার তুলনায় শিশুতোষ। কবি কি বলছেন? এখানে উল্লেখযোগ্য মনোহারী স্পট মানে কি? আকর্ষণীয় স্পট, আকর্ষণ, যে চিত্তাকর্ষক বা বর্ণনায় আকর্ষণ সৃষ্টি করবে, এইরকম স্পট হয়তো এখানে নেই। এইরকম স্পট বলতে আমরা কি বলতে পারি? নায়াগ্রা ফলস পৃথিবী বিখ্যাত, কিংবা আগ্রার তাজমহল পৃথিবীতে সম্রাট শাহজাহানের কীর্তি, অষ্টম আশ্চর্যের একটি, কিংবা ফ্রান্সের আইফেল টাওয়ার। এরকম বিখ্যাত অনেক নিদর্শন আছে। ওই রকম নিদর্শন হয়তো এখানে পাওয়া যাবে না, ওই রকম বর্ণনা বা আকর্ষণীয় স্পট এখানে, চিত্তাকর্ষক পর্যটন স্পট হয়তো নেই। এখানে কিন্তু পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত আছে। এখানে লাল, সবুজ এবং নীল একাকার হয়ে প্রকৃতিকে আকর্ষণ করে। তারপর কবি বলছেন, কিন্তু তাতে কিছু আসে যায় না। এই যে এত মনোহারী স্পট এখানে নেই, তাতেও কিছু আসে যায় না। আপনার স্ফীত সঞ্চয় থেকে আপনি যা জমিয়েছেন দেখার জন্য, পৃথিবী দেখার জন্য, ভ্রমণ করার জন্য যে সঞ্চয় করেছেন, উপচে পড়া ডলার, মার্ক কিংবা স্টার্লিং। ডলার হলো বেশ কয়েকটি দেশের মুদ্রা, মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রা, সিঙ্গাপুরের মুদ্রা, এমন অনেক দেশেরই মুদ্রা ডলার। মার্কও কিছু দেশের মুদ্রা, কিংবা স্টার্লিং। স্টার্লিং আসলে আমরা পাউন্ডের সাথে পরিচিত। ব্রিটেনের যে মুদ্রা পাউন্ড স্টার্লিং, পুরা নাম হলো পাউন্ড স্টার্লিং, আমরা শুধু পাউন্ড নামে বেশি আলোচনা করি, কিন্তু স্টার্লিং বলতে ব্রিটেনের মুদ্রাকে বোঝানো হয়েছে। এই যে মুদ্রার বিনিময়ে আপনি যা পাবেন এই দেশে এসে, ডাল্লাস, ডালাস আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের একটি জনবহুল শহর এবং খুবই বিখ্যাত শহর। ডাল্লাস অথবা মেমফিস। মেমফিস কোথায়? মেমফিস হলো আমেরিকার টেনেসি অঙ্গরাজ্যের আরেকটি শহর। অথবা ক্যালিফোর্নিয়া,
তার তুলনায় শিশুতোষ। এই দেশে যা পাবেন তার তুলনায় ডাল্লাস, মেমফিস কিংবা ক্যালিফোর্নিয়া সবকিছুই কি মনে হবে? শিশুতোষ। এখানে এরকম নান্দনিক জিনিসই রয়েছে, এরকম আকর্ষণীয় জিনিসই রয়েছে এই দেশটাতে। আসুন ছবির মতো এই দেশে বেরিয়ে যান। রঙের এমন ব্যবহার, বিষয়ের এমন তীব্রতা আপনি কোনো শিল্পীর কাজে পাবেন না। বস্তুত শিল্প মানেই নকল নয় কি? কবি এখানে কি বলছেন? আসুন আপনারা এসে দেখে যান এই দেশটাকে। না দেখলে তো আপনারা বুঝবেন না, বা আপনারা বুঝতে পারবেন না যে এই দেশে কি সৌন্দর্য লুকিয়ে আছে। ছবির মতো এই দেশটাতে আপনারা বেরিয়ে যান। রঙের এমন ব্যবহার, এই দেশে রং এত সুন্দরভাবে ব্যবহৃত হয়েছে, বা রং দিয়ে এত সুন্দরভাবে আঁকানো হয়েছে, সাজানো হয়েছে, বিষয়ের এমন তীব্রতা এবং এত সুতীব্র এবং সুগভীর বিষয় এখানে জড়িয়ে আছে, আপনি কোনো শিল্পীর কাছে পাবেন না। কারণ কোনো শিল্পী এরকম ভাবে এই দেশকে দেশের মতো কল্পনা করতে পারবে না। এই দেশটা এরকম ভাবেই এরকমই সাজানো গোছানো আছে। বস্তুত শিল্প মানেই নকল নয় কি? এখানে কবি প্রশ্ন ছুড়ে দিয়েছেন। এই প্রশ্ন ছুড়ে দিতে গিয়ে তিনি এখানে টেনে এনেছেন গ্রিক দার্শনিক অ্যারিস্টটলকে, এবং তিনি কাব্যতত্ত্ব, পয়েটিক্স নামে একটি গ্রন্থ লিখেছেন, এবং ওই গ্রন্থে অ্যারিস্টটল বলতে চেয়েছেন যত শিল্পকর্ম আছে, কবিতা, উপন্যাস, গান বলি, ছবি বলি, প্রত্যেকটাই কি শিল্পকর্ম। শিল্পকর্ম অবশ্যই একটা নকল জিনিস। কিভাবে নকল? এটা আসলে কোত্থেকে আসে? শিল্পর উৎপত্তি কোথায়? মানুষের জীবনের বিকাশ, আমাদের জীবনের যে চিন্তা চেতনা ধ্যান ধারণা, এই বিষয়গুলো আসলে কোথায় উঠে আসে? শিল্পকর্মে উঠে আসে। ঠিক তেমনি শিল্পকর্ম কোনো না কোনো ভাবে মানুষের জীবনকে নকল করেই তৈরি করা হয়ে থাকে, বা অনুকরণ করেই তৈরি করে। নকল বলতে এখানে আসলে অনুকরণ, অনুসরণ করেই চলে আসে। এখানে লেখক বা শিল্পীর জীবন দর্শনটাও জড়িয়ে থাকে। অথচ দেখুন, এই বিশাল ছবির জন্য ব্যবহৃত সব উপকরণ অকৃত্রিম। দেখুন, এই যে বড় একটা ছবি তৈরি করা হয়েছে, বিশাল একটা ছবি তৈরি করা হয়েছে, এই ছবিতে যে উপকরণগুলো ব্যবহার করা হয়েছে ছবি তৈরি করতে, রং বা ক্যানভাস, যে আর্ট পেপার, যদি পেপারে তৈরি করা হয়, যে ক্যানভাস ব্যবহার করা হয়েছে, সবকিছুই কি অকৃত্রিম। মানে কি এখানে কোনো নকল নেই, কোনো অনুকরণ নেই, এখানে কোনো কৃত্রিমতার স্পর্শ নেই। সবকিছুই কি প্রাকৃতিক। প্রাকৃতিক সৌন্দর্যের লীলা এখানে ছড়িয়ে আছে। আপনাকে আরো খুলে বলি, এটা অর্থাৎ আমাদের এই দেশ, এবং আমি যার পর্যটন দপ্তরের অন্যতম প্রধান, আপনাদের খুলেই বলি, আপনাকে আরো খুলে বলি, আমি আপনাকে আরো বলছি, এটা এই যে আমাদের এই দেশটা, এবং আমি এই দেশের পর্যটন যে দপ্তর আছে এই দপ্তরের প্রধান, এবং প্রধান হিসেবে আমি আপনাদের খুলে বলছি, সম্পূর্ণ নতুন একটি ছবির মতো করে সম্প্রতি সাজানো হয়েছে। কবি এখানে বলছেন এই যে দেশটা, এই দেশটাকে কিসের মতো করে সাজানো হয়েছে? ছবির মতো সাজানো হয়েছে। এবং কখন সাজানো হয়েছে? বেশি দিন হয়নি, সম্প্রতি সাজানো হয়েছে। কবির এই যে কবিতাটা, এই কবির মানসপটে জড়িয়ে আছে আমাদের মুক্তি সংগ্রাম, আমাদের স্বাধীনতা সংগ্রামের যে ত্যাগ, যে রক্ত বিসর্জন, সেই পরিস্থিতিতে এবং সে মুক্তিযুদ্ধের সমসাময়িক ঘটনার উপর ভিত্তি করে কবি এই কবিতা আবহ তৈরি করেছেন। এবং এই কবিতায় মূলত আমরা এখানে খুঁজে পাবো আমাদের মুক্তিযুদ্ধের যে ত্যাগ, যে ত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি, সেটাই বলতে চেয়েছেন কবি। এখানে নির্দিষ্ট কাছাকাছি সময়ে এই ছবিটি সাজানো হয়েছে। খাঁটি আর্য বংশ সম্ভূত শিল্পীর কঠোর তত্ত্বাবধানে ৩০ লক্ষ কারিগর দীর্ঘ ৯টি মাস দিন রাত পরিশ্রম করে বানিয়েছেন এ ছবি। এই যে ছবি, এই ছবিটা একজনের কঠোর তত্ত্বাবধানে, এবং কার? উচ্চ বংশজাত, আর্য বংশজাত, আর্য বংশজাত। এবং আর্য মানে কি? আরিয়ান বা মানব জাতি বিশেষ যেটা আছে, এখানে খাঁটি বাংলা চেতনার ধারক এক মহামানবকে বোঝানো হয়েছে। এমন একজন মহামানব যিনি এই দেশকে, বা এই যে অর্জন, এই যে ছবি, আমাদের এই যে ছবিটা
আঁকা হয়েছে বা ছবিটা তৈরি করা হয়েছে, এই ছবি তৈরি করার কাজ তত্ত্বাবধান করেছেন একজন আর্য বংশজাত এবং কি খাঁটি বাঙালি, খাঁটি বাঙালি বংশজাত খাঁটি বাঙালি এটা তত্ত্বাবধান করেছেন এবং তার নির্দেশনায় এই ছবিটা তৈরি হয়েছে। এবং সে ছবি তৈরি করতে কাজ করেছেন 30 লক্ষ কারিগর। এবং তারা কত সময় নিয়ে কাজ করেছেন? দীর্ঘ 9টি মাস দিন রাত পরিশ্রম করে বানিয়েছেন এই ছবি। তার মানে কি, মুক্তিযুদ্ধে আমাদের 30 লাখ শহীদের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা অর্জিত হয়েছে। এই স্বাধীনতার জন্য আমাদের রক্তক্ষয়ী সংগ্রাম করতে হয়েছে দীর্ঘ 9 মাস। কখনো রাতে যুদ্ধ হয়েছে, কখনো দিনে যুদ্ধ হয়েছে, এখানে দিন রাতের কোনো হিসেব নিকেশ ছিল না। সেই কথাটাই কবি এখানে স্পষ্ট করার চেষ্টা করেছেন। এখনো অনেক জায়গায় রং কাঁচা। এই যে দেশটা বা এই যে ছবিটা আঁকা হয়েছে, ছবির অনেক জায়গায় এখনো রং কি কাঁচা রং লেগে আছে। কিন্তু কি আশ্চর্য গাঢ় দেখেছেন? এই যে রংটা, এই রংটা কি আশ্চর্য রকম ভাবে গাঢ় হয়েছে, ঘন সবুজ হয়েছে, ঘন লাল হয়েছে, গভীর লাল হয়েছে এই যে রংটা। এবং কিছু কিছু ঘটনা মুক্তি সংগ্রামের, স্বাধীনতা সংগ্রামের তখনও আমাদের স্মৃতিতে অমলিন ছিল, এখন তখনও কাঁচা হয়ে, মানে কি সদ্য ঘটে যাওয়া ঘটনা হিসেবে আমাদের আত্মায় বা আমাদের অনুভূতিতে কি ছিল, জাগ্রত ছিল। সে কথাটাই এখানে আসলে কবি তুলে ধরার চেষ্টা করেছেন। ভ্যান গগ যিনি আকাশ থেকে নীল আর শস্য থেকে সোনালি তুলে এনে ব্যবহার করতেন, কখনো শপথ করে বলতে পারি এমন গাঢ়তা দেখেননি। এই ভ্যান গগ হলো নেদারল্যান্ডের বিখ্যাত চিত্রশিল্পী। তার পুরো নাম ভিনসেন্ট উইলিয়াম ভ্যান গগ। তার ছবির যে তিনি যে ক্যানভাসে যে রং ব্যবহার করতেন, সবসময় রংগুলা ছিল খুব গাঢ় রং এবং এই রংগুলা এত জীবন্ত হতো যেন মনে হতো কি আকাশ থেকে যে নীল রং তিনি ব্যবহার করেছেন, নীল রংটা যেন সরাসরি আকাশ থেকে তিনি তুলে নিয়ে এসেছেন। কিংবা যে সোনালী রং তিনি ব্যবহার করেছেন, যেন এই দেশের এই যে সর্ষে ফুলের হলুদ সোনালী কালার, কিংবা ধান আছে পাকা ধানের সোনালী রং, এই রংগুলো যেন তিনি সরাসরি প্রকৃতি থেকে তুলে নিয়ে এসে ব্যবহার করেছেন। কে ব্যবহার করেছেন? ভ্যান গগ ব্যবহার করেছেন। অথচ কবি বলছেন ভ্যান গগ হয়তো তার কবিতাতে এই রংগুলো, তার ছবিতে এই রংগুলো খুঁজে পাবে না। কখনো শপথ করে বলতে পারি এমন গাঢ়তা দেখেননি, ভ্যান গগ হয়তো এরকম গাঢ় রং দেখেননি। আর দেখুন এই যে নরমুন্ডের ক্রমাগত ব্যবহার, এর ভেতরেও একটা গভীর সাজেশন আছে। আসলে ওটাই ছবির, অর্থাৎ এই ছবির মতো দেশের থিম। কবি কি বলতে চাইছে? এই যে নরমুন্ড কি হয়েছে, নরপিচাস পাকিস্তানিরা এদেশে কি করেছে, গণহত্যা চালিয়েছে, প্রচুর মানুষকে হত্যা করেছে, নরমুন্ড পড়েছিল, মানুষের কঙ্কাল পড়েছিল। এই নরমুন্ড কঙ্কাল ব্যবহার করে এই ছবিটা সাজানো হয়েছে। এই ছবিটার সাজেশন, এই ছবিটার সাজেশন কিংবা থিম জুড়ে কি এইগুলাই জুড়ে আছে। সাজেশন কি? সাজেশন একটি বিশেষ চিন্তা যা নতুন কিছুর উন্মেষ ঘটায় বা নতুন কিছুর চিন্তা আসলে আমাদের সামনে উপস্থাপন করে। এবং থিম জিনিসটা কি, আমরা যদি বলি যে থিম সং, বিষয়বস্তু, এই বিশ্বকাপ নিয়ে একটা থিম সং, বিশ্বকাপকে কেন্দ্র করে, বিশ্বকাপের বিষয়বস্তু ধারণ করে এরকম একটা কিছু তৈরি করা। ঠিক তেমনি এইখানে এই যে ছবিটা আঁকা হয়েছে, এই ছবিটার এর মূল থিম হলো এই দেশ, এই যে মুক্তি সংগ্রাম, এই যে স্বাধীনতা সংগ্রাম, এই স্বাধীনতা সংগ্রামটা এই ছবির, আমরা যে ছবিটা এঁকেছি, এই ছবিটা দেখতে আমন্ত্রণ জানাচ্ছি এই দেশের, এর মূল থিম হলো ওই মুক্তিযুদ্ধ, ওই নরমুন্ড, ওই 30 লক্ষ মানুষের রক্তদান, ওই 9 মাসের কঠিন সংগ্রাম এবং আর্য বংশজাত সেই শিল্পীর নির্দেশনা। যে শিল্পী আর্য বংশজাত, যে শিল্পী পথ নির্দেশনা দিয়েছেন, সেই পথ নির্দেশনা অনুযায়ী এই দেশ মুক্তির এই পথ খুঁজে পেয়েছে। এবং আসুন সবাই এসে এই দেশটাকে দেখে যান। আসলে এই দেশটা এত সুন্দর, এত নান্দনিক, কিন্তু এই দেশের ভিতরে কি ক্ষত নিয়ে এই
দেশটা আবারও রঙিন হয়েছে, স্বাধীনতার পতাকা উড়িয়েছে, বিজয়ের পতাকা উড়িয়েছে। সেই দেশটাকে আপনারা দেখে যান। এই দেশের সৌন্দর্যের শেষ নেই। হয়তো এটা ডাল্লাস হবে না কিংবা মেমফিস হবে না, মেমফিস দেখে আপনার ওখানে কৃত্রিম জিনিস পাবেন, কিন্তু এইখানে যা পাবেন সবকিছু অকৃত্রিম, সবকিছুই প্রাকৃতিক। এবং এখানে বাড়াবাড়ি কোনো কিছুতেই নেই, সবকিছুই আপনাকে মুগ্ধ করবে। কবিতায় কবি নতুন স্বাধীনতাপ্রাপ্ত বাংলাদেশকে মহান শিল্পীর তুলিতে আঁকা একটি কালজয়ী ছবি হিসেবে কল্পনা করেছেন। কবি নিপুণ শব্দের ছবি এঁকে বুঝিয়ে দেন ৩০ লক্ষ খাঁটি বাঙালি শিল্পী তথা শহীদের দীর্ঘ ৯ মাসের শ্রমে আত্মদানে সৃজিত হয়েছে এই ছবি। কবির নিশ্চিত ধারণা, রঙের জাদুকর ভ্যান গগও ছবিটিতে ছড়ানো রঙের আশ্চর্য গাঢ়তা কখনো দেখেননি। ছবিটিতে ব্যবহৃত অসংখ্য নরমুণ্ডের ব্যবহার ৩০ লক্ষ শহীদের আত্মদানের চেতনাকে ধারণ করে আছে, যা এই ছবির মতো দেশটির গৌরবময় স্মারক। কবি এই কবিতায় আমি যেটা উপলব্ধি করি, আমাদের পূর্বপুরুষেরা যে ত্যাগ করে গিয়েছেন, যে ত্যাগের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা উপহার দিয়েছেন, সেই ত্যাগের কাহিনীটাই জীবন্ত করার চেষ্টা করেছেন তার কল্পনার ছবিতে, তার কল্পনার তুলি দিয়ে। এবং সেই তুলিতে জীবন্ত হয়ে উঠেছে মানুষের নরমুণ্ড। এটা কিসের নিদর্শন? গণহত্যা, সীমাহীন গণহত্যার নিদর্শন, যেটা বর্বর পাকিস্তানিরা এদেশের মানুষের উপরে চালিয়ে দিয়েছিল। এবং তাদের সঙ্গী ছিল কারা? আল বদর, আল শামস, রাজাকাররা। এবং তাদের এই নরমুণ্ডের সঙ্গে সংগ্রাম করতে গিয়ে, দেশমাতৃকাকে মুক্তি দিতে গিয়ে ৩০ লক্ষ সন্তান আত্মদান করেছে। সেই আত্মদানের ইতিহাস তিনি এখানে তুলে নিয়ে এসেছেন। ইতিহাসের পাতায় তাদেরকে তুলে ধরার চেষ্টা করেছেন কবি। এবং এই তাদের যে ৩০ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে, তাদের নেতৃত্ব দিয়েছেন একজন খাঁটি বাঙালি, একজন মহামানব। সেই মহামানবের নির্দেশনা অনুযায়ী দেখানো পথে আমরা এই ছবিটি আঁকতে পেরেছি, আমরা এই ছবিটা বাস্তবায়ন করতে পেরেছি। সেই ছবিটা হলো আমাদের স্বপ্নের বাংলাদেশ, আমাদের সোনার বাংলা, আমাদের লাল সবুজের বাংলাদেশ। এইটাই এই দেশের, এই ছবির সবচাইতে গৌরবময়, গৌরবের স্মারক বা স্মৃতি। কবিতায় কবি তুলে ধরেছেন ৩০ লাখ শহীদের রক্তমাখা বাংলাদেশ। তিনি সমকালীন বাংলা ভাষার অন্যতম প্রধান গীতিকার, কবি, প্রাবন্ধিক, সমালোচক ও জনপ্রিয় উপস্থাপক। বাংলা কবিতায় বাঁক বদলে দিয়েছেন তিনি। দেশপ্রেমের পাশাপাশি তার কবিতায় বিষয় হিসেবে তিনি বেছে নিয়েছিলেন প্রেম, নারী, যৌবন, জীবন, স্বদেশ ও সমাজকে। প্রেম, প্রধানত নারী প্রেম বিষয়ে আবু হেনা মোস্তফা কামাল ছিলেন অসাধারণ অনুভূতিপ্রবণ। উদার জীবনবাদী কবি হিসেবে জীবন ও জগৎ সম্পর্কিত জিজ্ঞাসার নিরন্তর উৎস ছিল পৃথিবী ও পার্থিব জীবন। বাস্তব জীবন ও জগৎ সম্পর্কে আবু হেনা মোস্তফা কামাল কিছুটা আশাবাদী, অনেকটা হতাশামগ্ন, সীমাহীন শূন্যতায় আচ্ছন্ন, অথপর মৃত্যু চেতনায় প্রথিত। সবই আছে তার কবিতায়। এখানে প্রেম আছে, নারী আছে, যৌবন আছে, জীবন আছে, স্বদেশ আছে, সমাজ আছে। এই ছবি কবিতায় তিনি স্বদেশ এবং এই স্বদেশের অর্জনকেই তিনি জাগ্রত করে রেখেছেন, চির জাগ্রত করে রাখার চেষ্টা করেছেন এই কবিতায়। তিনি সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশকে দেখার জন্য। বাংলাদেশকে দেখতে আসার যারা আসবে তাদের জন্য কবি আবার বলে দিয়েছেন যে এই দেশটাকে আপনারা দেখবেন, দেখে যান। এবং এই দেশটা, এই যে ছবিটা, এই ছবিটা কি? ৩০ লাখ মানুষের রক্ত এই ছবিতে মিশে আছে। কি? নরকঙ্কাল, নরমুণ্ড, মানুষের মাথা, কঙ্কাল, যেগুলো এই যে মুক্তি, এই যে স্বাধীনতা আনতে যায় যারা আত্মবিসর্জন দিয়েছে, তাদের কঙ্কাল হয়ে আছে এই ছবিতে, জীবন্ত হয়ে আছে। আপনারা এই সুন্দর দেশকে দেখবেন, পাশাপাশি এই দেশের যে স্বাধীনতা সংগ্রাম, এই দেশের যে মুক্তি সংগ্রাম, সেই ইতিহাসটাও আপনারা উপলব্ধি করার চেষ্টা করবেন। কি অত্যাচার, কি নির্যাতন এই দেশের উপর দিয়ে চালানো হয়েছিল, এই দেশকে ধ্বংস করে দেওয়ার কি চেষ্টা করা হয়েছিল। আপনারা সবাই আসুন, একবার বেরিয়ে যান। মুক্তি সংগ্রাম হলো এই ছবিটার সাজেশন এবং থিম। সে কথাটাই এখানে স্পষ্ট করার চেষ্টা করেছেন আবু হেনা মোস্তফা কামাল। টিউটোরিয়ালটি যদি
তোমাদের ভালো লেগে থাকে তাহলে আজিজুল মামুন বিএস বাংলা স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং এই টিউটোরিয়ালের ভিডিওটি শেয়ার করে অন্যান্য শিক্ষার্থীদের দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ রাখছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।